রাজনৈতিক পট পরিবর্তনের পর আজ বর্ধিত সভা করতে যাচ্ছে বিএনপি। দেশের চলমান পরিস্থিতিতে দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন নেতারা। জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য এই সভায় দলের সাংগঠনিক অবস্থা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তৃণমূলের নেতাদের মতামত শুনবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেবেন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির পূর্ণাঙ্গ বর্ধিত সভা। সফলভাবে সভা আয়োজনের লক্ষ্যে ব্যস্ত সময় পার করছেন দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা। ইতোমধ্যে জাতীয় সংসদের এলডি হল মাঠে সভা সংশ্লিষ্ট যাবতীয় প্রস্তুতি প্রায় শেষ। সভায় স্থায়ী ও নির্বাহী কমিটি এবং উপদেষ্টা মণ্ডলী সহ তৃণমূলের বিভিন্ন পর্যায়ের ৪,০০০-এর বেশি নেতা অংশ নেবেন। সেই সাথে ২০১৮ সালের সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী সহ ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা থাকবেন। সার্বিক প্রস্তুতি পরিদর্শন করে সভার ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার দেশ ছেড়ে পালালেও গণতন্ত্র ও নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত আছে। ঐক্য ধরে রেখে সব চক্রান্ত মোকাবেলা করে কিভাবে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া যায় সে বিষয়ে আলোচনা হবে সভায়। যে আধিপত্যবাদী শক্তি তারা বসে নেই, তারা শেখ হাসিনার পরাজয়ের পরে নানাভাবেই তারা চেষ্টা করছে দেশকে অস্থিতিশীল করার জন্য। ঐক্য রক্ষা করা এবং চক্রান্ত ষড়যন্ত্রকে প্রতিহত করা ইত্যাদি বিষয়েও আমাদের যে বর্ধিত সভা সেখানে নেতৃবৃন্দরা আলোচনা করবেন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তিনি জানান, সভায় পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দলকে সাংগঠনিকভাবে সুসংহত করা, আগামী নির্বাচন ও আন্দোলনের প্রস্তুতি সহ কর্মপরিকল্পনা নির্ধারিত হবে। বর্তমান পরিস্থিতিতে তৃণমূলের মতামত শুনবেন তারেক রহমান, দিবেন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। নির্বাচন নিয়ে এক ধরনের গড়িমসি চলছে। আমরা সরকারের দিক থেকে, নির্বাচন কমিশনের দিক থেকে কখনো ডিসেম্বর, কখনো মার্চ, এই ধরনের দ্বিধা, এই ধরনের দ্বিচারিতা আমরা দেখতে পাচ্ছি। সেটি একটি বড় প্রশ্ন জনগণের কাছে এবং গণতান্ত্রিক সমস্ত রাজনৈতিক দলের কাছে। ২০১৮ সালে আওয়ামী সরকারের গ্রেপ্তার আতঙ্কের মধ্যে খালেদা জিয়ার সভাপতিত্বে সীমিত পরিসরে বিএনপির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এর আগে ১৯৯৭ সালে সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ধিত সভা করেছিল বিএনপি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। সন্ত্রাসী যেই হোক, যত শক্তিশালী হোক, কেউ রক্ষা পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। রাতে রাজধানীর গুলশান ২ চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। নগরবাসী নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় রাতভর যৌথ বাহিনীর টহল ও চেকপোস্ট বৃদ্ধি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সেনাবাহিনী, পুলিশ, বিজিপি সম্মিলিতভাবে জনসাধারণের নিরাপত্তা রক্ষায় তৎপর রয়েছে। এর আগে ডিবির এই প্রধান রাজধানীর বিভিন্ন চেকপোস্ট পরিদর্শন করেন। সন্ত্রাসী যেই হোক, যত রকম শক্তিশালী হোক, আইনের হাত থেকে সে কোনোভাবেই রক্ষা পাবে না। নগরবাসীর যাতে শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করতে পারে তার জন্য আমাদের যা যা করণীয় আমরা ডিরেক্টিভ তা করে যাব। আমার মনে হয় নগরবাসী অনেকটা ভালোভাবে অবস্থান করছে। ইতিহাসে রেকর্ড গড়ে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩,৪৫,০০০ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ২০ ভাগ। গত সেপ্টেম্বরে এ পরিমাণ ছিল ২,৮৫,০০০ কোটি টাকা। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এসব তথ্য জানান। তিনি জানান, দুর্বল কিছু ব্যাংক থাকুক আর না থাকুক, গ্রাহক টাকা ফেরত পাবেন। শরফুল আলমের রিপোর্ট। অনিয়ম, দুর্নীতি আর লুটপাটের কারণে আওয়ামী লীগ সরকারের গত ১.৫ দশকে ব্যাংক খাতকে দুর্বল থেকে আরো দুর্বল করা হয়েছে। রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি দেখিয়ে এক শ্রেণীর ব্যক্তি ও প্রতিষ্ঠান নামে বেনামে হাতিয়ে নিয়েছে অযৌক্তিক ঋণ। অর্থ পরিশোধ তো দূরের কথা, উল্টো প্রভাব খাটিয়ে নিজেদের রেখেছে খেলাপি তালিকার আড়ালে। এমন বাস্তবতায় সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, ২০২৪ সাল শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে। গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ৩ মাসে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ৬০,০০০ কোটি টাকা। রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকে প্রায় ৪৩ ভাগ আর বেসরকারি ব্যাংকে এ হার ১৫.৬০ ভাগ। আমি যেটা আগেই বলেছিলাম যে শ্রেণীকৃত ঋণের
পরিস্থিতি ভালোর দিকে যাবে না, অন্তত আপাতত যাবে না, এবং সেটাই আমাদের ডেটা থেকে বের হয়ে আসছে। 2,85,000 থেকে 3,45,000 বেড়েছে, এটা আরো বাড়বে, এটাই আমি বলতে পারি। গভর্নরের আশঙ্কা আগামীতে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ আরো বাড়বে, প্রয়োজনে দুর্বল ব্যাংকগুলোকে একীভূতকরণ করা হবে বলেও জানান তিনি। সরকারের নীতিগত সিদ্ধান্ত যে ব্যাংক থাকুক না থাকুক ব্যক্তি তার টাকাটা পাবেই, এটাকে আমরা নিশ্চয়তা দিচ্ছি সরকারের পক্ষ থেকে। এবং আমরা যেটা চাচ্ছি যে ব্যাংকিং খাতটাকে শক্তিশালী করা, অর্থাৎ দুর্বল যদি কোনো ব্যাংক থাকে সেগুলোকে একীভূত করে বা অন্য কোনোভাবে নতুন বিনিয়োগকারীকে সেখানে এনে স্ট্র্যাটেজিক ইনভেস্টর নিয়ে এসে তার বুনিয়াদ বা ভিত্তিটাকে শক্তিশালী করে ব্যাংকটাকে আবার পুনর্গঠন করা। ব্যাংক রেজুলেশন আইন অনুযায়ী ব্যাংক খাত পুনর্গঠন করা হবে বলেও বাংলাদেশ ব্যাংকের গভর্নর সংবাদ সম্মেলনে জানিয়েছেন। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বিদ্যুৎ খাতে রাষ্ট্রীয় সহযোগিতায় ডাকাতি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে ডিজেএফবি টক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত সরকারের ন্যায় বিভিন্ন অপরিকল্পিত প্রকল্প পরিচালনা করতে অন্তর্বর্তী সরকার এখন ট্যাক্স বাড়াতে বাধ্য হচ্ছে। গত 6 মাসে যেভাবে অর্থনীতি কামব্যাক করেছে সেটাকে মিরাকল বলে দাবি করেন প্রেস সচিব। আরো জানাচ্ছেন মিজান শাহজাহান। ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ ডিজেএফবির নিয়মিত আয়োজনে এবারের অতিথি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সমসাময়িক নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সিনিয়র সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করা সরকারের এই মুখপাত্র। বলেন, বিদ্যুৎ খাতে স্থায়ী সমাধানের জন্য বড় বড় পাওয়ার কোম্পানির সাথে সরকারের আলোচনা চলছে। গ্যাস অনুসন্ধানে খনন করা হবে অসংখ্য কূপ। ইকোনমির সবচেয়ে মূল কাজটা কি? মূল যে ফায়ারিং পাওয়ারটা হচ্ছে এনার্জিটাকে ফিক্স না করতে পারলে কোনো ইকোনমি এফিশিয়েন্ট হতে পারে না। আপনার এনার্জি প্রাইস হাই হলে কেউ এখানে ইনভেস্ট করবে না, এনার্জি সিস্টেম এফিশিয়েন্ট না হলে অনেকে ইনভেস্ট করবে না। আপনি যেই তাড়াহুড়ো করে আপনি পাওয়ার সেক্টরকে আপনি ফিক্স করতে গেলেন, যে কি করলেন, একটা ভয়ঙ্কর রকমের একটা চুরির কারখানা তৈরি হলো। বিদেশি বিনিয়োগ আনতে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানো হবে জানিয়ে তিনি বলেন, শুধুমাত্র সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের জন্য কর্ণফুলী টানেল বানিয়েছে শেখ হাসিনার সরকার। ব্যাংকের টাকা চুরি হয়েছে, এখন পরিস্থিতি সামাল দিতে কর বাড়াতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। এই গভর্নমেন্ট যখন নিয়েছে তার মূল কাজটা ছিল যে ইকোনমি যে ভগ্নদশা সেটাকে আগে স্বাস্থ্যটা, এটা একটা টিবি, আপনার যক্ষাক্রান্ত একটা ইকোনমি। মূল কথা হচ্ছে যে আগে যক্ষাটা ঠিক করি, তারপরে স্বাস্থ্যটা আস্তে আস্তে বাড়াবো। আমরা বলতে পারি যে আমরা 6 মাসের মধ্যে এটার যে রোগ সেটা মোটামুটি আমরা ঠিক করে এখন আবার আমি বলবো যে ইট ইজ রিগেইনিং ইটস হেলথ। বাংলাদেশের ইকোনমি যেভাবে কামব্যাক করেছে এটা একটা মিরাকল। প্রেস সচিব বলেন, সরকারি অর্থায়নে মডেল মসজিদ নির্মাণে বিপুল অর্থ লুটপাট করা হয়েছে। আপনার টাকা নাই অথচ আপনি যা তা খরচ করছেন, আপনার টাকা নাই আপনি 560টা মসজিদ করছেন। সরকারের মসজিদ করার তো দরকার নাই। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।